আপনারা কেউ যদি কথা বলেন আমি একটা কথাও বলবো না, আমি এখান থেকে চলে যাব। আপনারা সবাই কষ্ট করে আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার একটা কলে আপনারা সবাই আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা যদি কথা বলেন তাহলে আমি একটা কথাও বলবো না, আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। সব কিছুর ঊর্ধ্বে আমি এই বাংলাদেশের একজন নাগরিক, একজন মেয়ে। আমি একজন মেয়ে এই বাংলাদেশের। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দিই। ট্যাক্স হয় কিন্তু আমার সরকারের কাছে। তো আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আসিয়ান গ্রুপের একটা, আসিয়ান গ্রুপ না, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? আমার সিনেমা গত ঈদে হিট গেছে। আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকা দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু, উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বের হতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাব না, এত দূরে তো আমি যাব না। পরে সে বললো না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে। কোন হসপিটাল আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনলি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাব, ভদ্র মানুষ, উনি নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর, মুসলমান হন যেই ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন আপনাদের হাতে আছে? এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে। আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাড়ি ওনার, যেই লোক বাংলায় কথা বলতে পারে না। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব? আমি বাংলায় লিখতে পারি না। আমার ক্লাস সম্পর্কে পুরা বাংলাদেশ আমাকে বলে বলিউড। আপনারা বলেন, বলে কি বলে না, আমার পোশাক আশাক আর 10টা নায়িকার সাথে মিলায়, উনি মাথা নাড়াচ্ছে, উনি ভালো করে জানে, আর 10 জনের সাথে মিলায় দেখেন।
সে বাংলায় কথা বলতে পারে না, তার ভাষা মানে উনি যেই ভাষায় কথা বলে ওই ভাষায় আমি কথা বলতে পারতেছি না। আমি বসার পরে বললাম যে জি ভাইয়া, সালাম দিয়ে বললাম যে জি ভাইয়া বলেন। পরে শুরু করার আগে একটু একটা কথা বলে নিই, সবাই মোবাইলটা একটু সাইলেন্ট করে নেন ততক্ষণে। সবাই মোবাইলটা সবাই এদিকে এদিকে এই ফ্রেমে যেভাবে আছে সেইভাবেই থাকে। ভাই লাইভে আছে, চুপ থাকুন সবাই, চেঞ্জ করে নিন। আপু কথা বলেন। কোথায় ছিলাম আমি? আচ্ছা, আমি ওনার রুমে গেলাম, উনি এখানে বসা, এই চেয়ারে বসা, ওনার একটা চেয়ার, উনি সামনে ইমন বসা, আমি এই পাশে বসা, একটা খ্যাত একটা রুম, হ্যাঁ এসি পর্যন্ত নাই তার রুমে। কি খ্যাত কি খ্যাত আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। আনএডুকেটেড, ফাকিং ইলিটারেট অ্যাসল, যার কথা বলার অ্যাবিলিটি নাই। আই অ্যাম এডুকেটেড, আমি বিএসএস ইন ইকোনমিক্স করেছি, আমি মাস্টার্স করেছি ইকোনমিক্সে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কেউ জানে, হি ইজ আ ফাকিং ইলিটারেট। আমি যতটুকু জেনেছি সে আগে মাছ ধরতো, সে জেলে ছিল, জেলে থেকে সে বালি দিতে দিতে, বালি ভরাট করতে করতে এবং মানুষের জমি দখল করতে করতে সে আজকে এই জায়গায় আসছে। আমার ফেসবুকে হাজারো মেসেজ আসছে, সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে, আমাদের এই জমি দখল করছে, সেই জমি দখল করছে। একটা ভয়েস আপনাদেরকে আমি শোনাবো, একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাবো, দাঁড়ান। আমি একটা ভয়েস শোনাবো, শুধু কালকে রাতে একটা ভয়েস শোনাবো, দাঁড়ান। ও কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট করতে পারছেন ওকে? আপনি কি ওকে অ্যারেস্ট করতে পারছেন? ও আমাদের 6 বিঘা জায়গা দখল করে আছে। যতবার আমরা সাইনবোর্ড দিই ততবার ও উঠায় ফেলায় দেয়। কাস্টমার নিয়ে গেলে আমাদের জায়গা ঢুকতে দেয় না, ও কত লোকজন রেখে ভয় মানে করে, সন্ত্রাসীগিরি করে। ওর তো অনেক কাহিনী আছে। থানাটা আছে, থানার কিন্তু সবকিছু কেনাও, থানার পুলিশ ওকে আগে থেকে সরায় দেয়। আগেও অনেকবার ওয়ারেন্ট নিয়ে আমরা গেছি, ও পুলিশ ওকে সরায় দেয় আগে থেকে, এটা মাথায় রেখেন। এটা একজনের ভয়েস শোনাইলাম, এরকম হাজার। আমি তো আপনার কাছে নাম ডিসক্লোজ করব না, আপনি তো আমাকে ভাইয়া এটা বলতে পারেন না, এটা কি? আমি তো কারো নাম ডিসক্লোজ করব না। এটা একজন ভুক্তভোগী, এরকম 100 ভুক্তভোগী আছে। এরপরে তার ওখানে বসে থাকলাম, সে আমাকে হঠাৎ করে বলতেছে কি, তরে তো আমি ওই ভাষায় কথা বলতে পারি না, আমি চেষ্টা করতেছি, বলে তরে তো আমি 3 মাস ধরে 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম যে মানে সরি এক্সকিউজ মি, বলে তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি, ধরেন আমি এইটা, তরে তো আমি 6 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম সরি, আমি বুঝলাম না, আপনাকে তো আমি আজকে প্রথম দেখলাম, আপনি আমাকে 6 মাস ধরে খুঁজতেছেন মানে? বলে তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না? আমি তো আকাশ থেকে পড়লাম, সারা বাংলাদেশ জানে আমার হোম টাউন রংপুর, আমি উত্তরবঙ্গের। আমি বললাম আম ফ্রম রংপুর। বলে ইংলিশ, একটা মুখের ভাষা খারাপ করে বলছে, ইংলিশ বুঝতে পারছেন কি বলতে পারছে, ইংলিশ ইউজ করো না, সেটা সে খারাপ ভাষায় বলছে। আমি তখন ইমনের দিকে তাকাইলাম, ইমন মাথা নিচু করে আছে। আমাকে বলে তুই আমার থেকে 7 লাখ টাকার পর্দা কিনা নাস নাই? আমি বললাম যে 7 লাখ টাকার পর্দা কিনে নিব? আমার বলে তুই মিরপুর থাকস না? তখন গেছে আমার মাথা ঘুরে, আমি তো বুঝে গেছি যে কাহিনী অন্য। It's been 6 years I'm living in বনানী, my house is in বনানী। আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না, হ্যাঁ যেই গাড়ি মিরপুরে ঢুকবেই না। And it's been 6 years I'm living in বনানী in one house. এরপরে আমি ইমনকে বললাম যে ইমন আমার সাথে এদিকে আসো। ইমন আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। ওয়াশরুমে নিয়ে যাওয়ার পরে দেখি ওয়াশরুম, ধরেন এটা ওয়াশরুমে ঢুকে দেখি ওয়াশরুমের ভিতরে একটা গোপন ফ্ল্যাট, ওয়াশরুমের ভিতরে একটা টর্চার সেল, গোপন ফ্ল্যাট, বিছানা টিছানা সব কিছু ওয়াশরুমের ভিতরে। আমি তো দেখে ভাই, আমি তো দোয়া পড়া শুরু করে দিছি, আমি তো শুধু দোয়া পড়তেছি। এরপরে আমি ইমনকে বললাম যে ইমন কি বলতেছে? বলে আপু তোমাকে আমি একটা সত্যি কথা বলি, জেবা টাকিয়া নামে একটা মেয়ে আছে, সি গ্রেডের একটা মডেল, ওই মেয়ের সাথে সে প্রেম করছে। প্রেম করার পরে ওই মেয়ে 1.5 বছরে তার থেকে প্রায় 50-60 লাখ টাকা নামাইছে। জেবা টাকিয়া আমাকে নিয়ে যে পর্দা কিনছে গুলশান থেকে 7 লাখ টাকার, এবং জেবা টাকিয়া ম্যারিড, যে মেয়েটা জেবা টাকিয়া সে ম্যারিড। এবং তার হাজব্যান্ড যখন ব্যাক করছে তখন সে পুরা ক্লোজ করে দিছে এইদিকে।
ক্লোজ করে দিয়ে টাকা পয়সা নিয়ে লোপাট। এ তো এখন জেবাটাকিয়াকে খুঁজে পাচ্ছে না, এ তো জেবাটাকিয়াকে খুঁজে পাচ্ছে না। এখন জেবাটাকিয়া হয়তো বা মানে আমার স্কিনের সাথে ম্যাচ আছে, সে আমার ছবি দেখে ভাবছে জেবাটাকিয়া, এটা জেবাটাকিয়া। তো সে, আমি জেবাটাকিয়া হই, আমি জেবাটাকিয়া না হই, আমি মেয়ে। এরপরে সে যেটা করলো, ইমনকে আমি বললাম ইমন এখন কি করব, বল ইমন আমাকে বলতেছে আপু আমরা তো এখানে ঢুকে পড়ছি, সব ফিঙ্গারপ্রিন্ট, বের হওয়ার কোনো উপায় নাই, ওনাকে ঠান্ডা মাথায় আমাদের এখান থেকে বের হইতে হবে। আমি বললাম আমার প্যানিক অ্যাটাক হচ্ছে ইমন, কিছু একটা করো। বলে যে ওনার সাথে ঠান্ডাভাবে কথা বলে আমি বের করার ব্যবস্থা করতেছি তোমাকে। তো আমি যে বসলাম, আমি যে বসে বললাম, আমি কথা ঘুরাচ্ছি যে ভাইয়া আপনার ব্যবসা কেমন যাচ্ছে, কি যাচ্ছে, এটা সেটা কথা ঘুরাচ্ছি আমি। আমাকে হঠাৎ করে সে ইমনকে বলে এই ইমন না তুই বাইরে যা, তুই বাইরে যা, ইমন না তুই বাইরে যা, এই তুই আমার বিয়ে করা বউ না। আমি বলছি যে কি, আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের লোকেরা এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে, আমার বয়ফ্রেন্ডের লোকরা বাইরে ওয়েট করতেছে, স্কট দিয়ে নিয়ে আসছে তারা আমাকে, কালকে রাতে থানায় তারাও আমার সাথে ছিল। আমাকে টাচ করতে পারবে না, আমাকে টাচ করতে পারবে না ওই আশিয়ানের নজরুল। আমি যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। আমাকে ইমনকে বলতেছে এই ইমন না তুই বাইরে যা, তুমি তো একটা মেয়ে, তুমি শুনো আমার কথাগুলো। ইমনকে বলতেছে ইমন না তুই বাইরে যা, ইমন বের হয়ে গেছে। তারপরে সে দরজা লক করে দিছে, সব পুরা রুম লক, তার ফিঙ্গারপ্রিন্ট। এরপরে একটা সোফা রাখা, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, আমাকে বলতেছে ওই সোফায় যেয়ে বসো, ওই সোফায় যেয়ে বস। আমি বসছি, বসার পরে সে এভাবে বসা ছিল, তো সে নিচের থেকে 2 হাত দিয়ে 2টা রশি বের করছে, যেই রশি দিয়ে ফাঁসি দেয়। বের করে বলে কি না এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিছে, দেখছো সেই ফাঁসি জীবনে, এই রশি জীবনে। আমি বললাম আপনি কি আমাকে ফাঁসি দিবেন? পরে বলে যে না তোরে আদর করব। আমি বললাম যে আপনি আমার সাথে কি, আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনাকে আমি চিনি না, আপনি কেন এগুলো করতেছেন? পরে বলে ওইখানে বস, নাইলে ওই যে তলোয়ার দেখছোস আমি সৌদি থেকে কিনে আনছি, ওইটা দিয়ে তোর গলা নামাই দিব, 2 হাত নামাই দিব। আমার মাটির নিচে, আমার এখানে, আমার আশিয়ান হসপিটালের ভিতরে বহুত লাশ পুঁতা রাখছি আমি, কেউ খবরও পায় নাই, তোরে পুতলে কিচ্ছু যায় আসে না। ওই মুহূর্তে শুধু আমার মায়ের চেহারা আমার মনে আসছে, যে আমি যদি মরে যাই, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার ভাই ছোট, কি হবে? আই এম দ্য অনলি আর্নিং পার্সন ইন মাই ফ্যামিলি, এবং আমি একটা মেয়ে। এরপরে আমি ওনার কথা শুনে বসে গেলাম, উনি আসলো, এসে ওই একটা রশি দিয়ে আমার পা বাঁধলো, আমার পায়ে এখনো দাগ আছে, এই যে আমার পা এখনো ফোলা, আমার পায়ে দাগ আছে। তারপরে সে আমার হাত বাঁধলো। আপনারা কি মানুষ শুনতেছেন আপনারা আমি কি বলতেছি? আমার পা বাঁধলো, হাত বাঁধলো, বেঁধে আমাকে সোফার মধ্যে এরকম করে দিয়ে গলা টিপে ধরলো, গলা টিপে ধরলো, গলা টিপে ধরে তারপরে সে আমাকে থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়, থাপ্পড়ের উপর থাপ্পড়। এরপরে আমি কি বলবো, এই যে ধরেন যে এইরকম 3টা 4টা মিলায়, এই 3-4টা মিলায় একটা মোটা লাঠি, একটা মোটা লাঠি, কাঠের লাঠি সে বের করলো, বের করে ওইটা দিয়ে আমাকে দ্রিম করে এখানে মারলো। দাগ দেখছেন আপনারা আমার শরীরের? আপনারা দেখছেন কি আমার দাগ? আপনাদেরকে আবার দেখাই, আমাকে শেষ করতে দেন, আপনারা পরে কথা বলবেন, আপনারা পরে কথা বলবেন, আগে আমাকে শেষ করতে দেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন, এরপরে এই দেখেন, এই যে এখানে, এখানে এই যে দেখেন, এখানে আমি হাফ হাতা পরে আসতে পারি নাই, আর এইখানে, এখানে জখম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মালিশ করে দিতেছে, আমার শরীরে ওই লাঠি দিয়ে 60টা মায়ের মারা হয়েছে, অ্যান্ড আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু পানি দেন, পরে বলে হ্যাঁ তোরা পানি দিব দাঁড়া। তখন সে, তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে পিএস, যেটা তার প্রস্টিটিউট, কি নাম, সামিয়া কি সামিয়া সাবা সোবা, সামিয়া সোবা, দাঁড়ান ছবিটা পাঠাও তো আমাকে, ছবিটা কই গেল?
আমাকে একটু ছবিটা পাঠাও না। এই যে এই যে এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, এই যে এই মেয়ে, চিনেন? হ্যাঁ রাউন্ড করে ঘুরে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মেয়ে আসলো, হ্যাঁ তার বিএস, বলে কি ও পানি খাইতে চাইছে, ওরে কফি আয়না খাওয়া, কফি আনছে, কফি আনার পরে আমার হাত এরকম করে বাঁধা, আর এগুলো সব আমি এরকম হয়ে আছি, আমার তো এগুলা সব ইয়ে করে ফেলছে, আমি এরকম হয়ে আছি, তারপরে আমার হাত এরকম করে বাঁধা। এরপরে ওই মেয়েটাকে পাশে বসাইলো, আমি মেয়েটাকে বললাম যে আপু আপনি তো একটা মেয়ে, বিশ্বাস করেন উনি যেই মেয়েটাকে ভাবতেছে যে বাটা কি, আমি ওই মেয়েটা না, আপু আপনি তো একটা মেয়ে, আমাকে হেল্প করেন। সে আমাকে বললো কি কফিটা খান, কফিটা আমি ওনার হাত থেকে কফি, আমি বলছি আমার হাত খুলে দেন আমি কফি খাবো। সে কি করলো, এই নজরুল কি করলো, ওই গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল, গরম কফি নিয়ে আমার মুখে ঢেলে দিল। এই সোবা না সাবা, এই প্রস্টিটিউট তখন ওখানে ছিল, যাকে সে ইউজ করে রেগুলার, আমার কাছে ভিডিও আছে, আমি তার অফিস থেকেই ভিডিও পেয়েছি। এরপরে যখন আমি আর অক্সিজেন, যখন সে বুঝলো, তখন তার মেয়েটা তাকে বললো, ওই যে ওই পিএস বললো যে স্যার এখন কিন্তু মারা যাবে, মারা গেলে কিন্তু আমরা ফেসে যাব স্যার, দেশের অবস্থা ভালো না, আপনি কিছু একটা করেন, মেরে গেলে কিন্তু ফেসে যাব স্যার, আপনি একটু ঠান্ডা হন, ও মরে গেলে কিন্তু আমরা ফেসে যাব, দেশের অবস্থা খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরা ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না, আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খাইতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না, সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো ওরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও, আমি শুনলাম। সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি যেন সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল, মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথার সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো, ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি আমি। খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমননারে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে, পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। এরপরে বললো, ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে যে একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিক্সা দেখি যে একটা রিক্সা যাচ্ছে, আমি বলছি ভাইয়া আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত নিয়ে চলেন। ডুবে ভাইয়া, ভাইয়া ডুবে গেলে, না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে না 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 ঠিক আছে ঠিক আছে, ডুবে গেলে মরে যেতাম, ডুবে গেলে মরে যেতাম ভাই, ডুবে গেলে মরে যেতাম। আমরা তো আপনাকে হারাতে চাই না। আপনার 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 কথা তো ওরকম না, আমি ডুবে গেলে মরে যেতাম, আমি ডুবে গেলে মরে যেতাম। ওকে কন্টিনিউ। কন্টিনিউ পরে
তারপরে আমি ওখানে লাফ দিলাম, লাফ দেওয়ার পরে আমি উঠে একটা রিক্সা পাইছি। আমি ওই রিক্সাওয়ালাকে বললাম, ভাই আমি 1000 টাকা দিব, আমাকে বসুন্ধরার গেট পর্যন্ত নিয়ে যান। বসুন্ধরার গেটে আমাকে নিয়ে গেছে। আমার ভাই তো বসুন্ধরায় থাকে, আমার ভাইকে আমি ফোন করছি যে আমাকে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী। মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। এরপরে আর কিছু জানতে চান আপনারা? আমি গতকালকে থানায় যাওয়ার পরে তারা আমাকে বললেন যে এই কেসটা এখানে না করে এটা আপনারা কোর্টে করেন। আমি বললাম যে উনি তো 300 ফিটের, ওনার তো খিলক্ষেত টানা পড়ে, আমি কোর্টে কেন যাব? আমি কোর্টে কেন যাব ভাই? আমি এখানে মামলা করব। প্রথম দিকে তারা আমার মামলা নিতে চায় নাই। আমি তখন তাকে বলছি যে আপনি যদি আমার মামলা না নেন, আমি এখান থেকে সরাসরি প্রাইম মিনিস্টারের কাছে চলে যাব, প্রাইম মিনিস্টারের বাসার সামনে যেয়ে শুয়ে থাকবো। আমার মামলা কি নেওয়া হবে নাকি নেওয়া হবে না। তারপরে অনেক জোরাজুরির পরে তারা আমার মামলা নিছে, কিন্তু এখন পর্যন্ত সেই আসামিকে তারা ধরে নাই এবং তারা কিচ্ছু করে নাই। আমার কথা হইল সব বাদ, সব বাদ। আমি নায়িকা, আমি মডেল, জেবা টাকিয়া, সব বাদ। আই অ্যাম এ গার্ল। আমি এই বাংলাদেশে কর দেই, পানি খাওয়ার জন্য কর দেই, ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে। আমি এই দেশকে সার্ভ করি, আমি আপনাদেরকে এন্টারটেইন করি। আমাদেরকে ছাড়া আপনারা সিনেমা দেখতে পারতেন না। এই মেয়ে 2টা যেখানে আসছে, আপনাদের বিশ্বাসই আসছে। এতগুলো ছেলে জার্নালিস্টের মধ্যে এই 2টা মেয়ে আসছে। আজকে যদি ওই মেয়েটার হাত বাঁধে, পা বাঁধে, লাথির উপরে লাথি মারে, এই মেয়েটা কোথায় যাবে? বিচার কার কাছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এখনো কথা বলতেছে না? মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার মেয়ে তো আমার বয়সের, একবার আপনি জাইমা রহমানকে আমার জায়গায় চিন্তা করে দেখেন। আই অ্যাম এ গার্ল। বিচারটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে একটা জেন্ডার সাবজেক্ট ছিল, সেই জেন্ডার সাবজেক্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? যাতে ছেলে মেয়েদের পড়াশোনাটা না হয় ওখানে, যাতে ছেলেদের যা ইচ্ছা তাই করতে পারে। এই হুজুর আমাকে বলে কি ও নাকি বছরে 5 বার, আমাকে বলছে বছরে 5 বার হজ করছে। আমি ওখানে যখন আমাকে মেরে ফাটাই ফেলছে, আমি উপরের দিকে তাকায় শুধু দোয়া পড়তেছি। আমি দোয়া পড়তেছি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সে আমাকে বলে কি না, কি তোর এই দোয়া আল্লাহ শুনবে না, আমি বছরে 5 বার হজ করি। এত নিকৃষ্ট পশুর বিচার যদি এই বাংলাদেশে না হয়, যদি ওর বিচার না হয়, আমি সুইসাইড করব, এবং আমার সুইসাইডের জন্য এই বাংলাদেশ সরকার দায়ী থাকবে। এই পশুর যদি বিচার না হয়, আপনারা বুঝতেছেন আমি উপর থেকে নিচে লাফ দিছি, আমার শরীরের জখমগুলো দেখছেন। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে পাঠান, আমি দেখাবো। আপনাদের মেয়ে সাংবাদিকদেরকে আমার সাথে দেন, আমি দেখাবো। এবং আমি যখন থানায় ছিলাম, হঠাৎ করে একজন আমার এক সাংবাদিককে তার এক লোক বলছে, ওকে বলো থামতে, আমি 30 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমি বলছি 30 লাখ কি 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। এর বিচার হইতে হবে। এর বিচার যদি না হয়, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে, আমার মতো হাজারো স্নিগ্ধা সাফারার হবে। আপনারা প্রত্যেকে আমার ভাই না? আপনারা আমার ভাই দেখেই তো এখানে আসছেন। আমি একটা মেসেজ দিছি, এতগুলো ক্যামেরা নিয়ে আপনারা আসছেন। আপনাদের ভিউ ব্যবসা হবে ঠিক আছে, কিন্তু আসছেন তো আপনারা। আজকের পরে এই মেয়েগুলো কার কাছে যাবে? ওরা কাকে বিশ্বাস করবে? আচ্ছা, আপনি তো ইমনের সাথে গিয়েছেন, এখানে কি ইমনের কোনো চাল আছে বা ইমন কোমায়, ইমনকে কি করছে সেটা দেখেন। ইমনকে আমি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ইমনকে কি করছে এটা দেখেন, দেখাচ্ছি আমি। ইমনকে কি করছে এটা দেখেন, ইমনকে কি করছে এটা দেখেন। ইমন কথা বলতে পারতেছে না, ইমন কোমায় আছে। ইমনের বউ আমাকে ভিডিও পাঠাইছে।
ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় ফেলছে ওই যে প্লাস্টার দিয়ে। এই যে এই যে এই যে ইমনের পা। সব দিকে ঘুরে যাবে, একটু ঘুরে ধরেন সব দিকে। সব দিকে ঘুরে যাবে। আপনি বসে দেখেন, বসে দেখেন। আপু বসো বসো ইমন এখন কোথায়? Am I okay? হসপিটালে বলো না সেটা আপু বসো তাহলে ইমনের বিষয়টা জানতো না। ইমনের দাঁড়ান, এই ছবিগুলো এই যে ইমনের পা ভেঙে দিছে। আমি আপনাদের কাছে ইমনের সব ছবি দিয়ে দিব। এই যে ইমন। আচ্ছা, ইমনের উপর যে হামলাটা হলো, আমরা যতটুকু শুনেছি এখানে নজরুলের আশেপাশের মানুষগুলো ছিল, তারা কারা? নাম শুনেছেন দু একজনের? একটা পলাশ আর একটা কি নাম, মেয়েটার কি নাম, সামিয়া সোবা। এই যে ইমনের, এই যে ইমন। এবং এবং ইমনের মাথার ওর বউ আমাকে যেটা বললো, সামিয়া সুবাজি আপনার উপর হাতে চা ঢেলে কফি ঢেলে দিল, ও আমাকে খাওয়াইতে গেছে, আমি খাইনি, তখন ওই আশিয়ানের নজরুল আমার গায়ে ঢেলে দিছে এবং সামিয়া ওখানে ছিল। এবং সামিয়াকে আমি অনুরোধ ও তো আমার বাসার, এই সামিয়া তো আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার বাসার দাসী হওয়ার যোগ্য না, ও আমার সামনে আসুক। ভুল হয়ে গেছে, ওর নামটা কেসে দেই নাই, ওর কেস। এই যে ইমনের ভিডিও দেখেন। আরে ভাই, ইমন তো সেক্সে নাই, ইমন তো কোমায়। ম্যাডাম, তাই না? আর মামলাটা কি গতকাল করতে গেছেন? ভাই আমি 2 দিন তো ড্রাগের কারণে আমাকে তো কি দিছে, আমি তো উঠতে পারি নাই বিছানা থেকে। আপনি কি কথা কফিটা খাওয়ালো সে বিষয়টা একটু বলবেন কি? হ্যাঁ? জোর করে যে কফিটা খাওয়ালো, জোর করে না, না, ড্রিঙ্কের মধ্যে সেটা একটু বলেন। সাদা মিশাই দিছে, সেটা একটু বলেন। কফি ঢেলে দিছে। আর ড্রিঙ্কটা কি করেছে? ড্রিঙ্কটা আমাকে বলছে ড্রিঙ্ক যদি আমি না খাই তাহলে আমাকে সে আবারও হলো ওই লাঠি দিয়ে মারবে এবং আমাকে ছাড়বে না। আমাকে ছাড়ার জন্য আপনাদের কথা শেষ হোক, আমি কথা বলবো। একটু সাইলেন্ট। এই সব একটু চুপ থাকি না। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্লিজ একটু আপনি কি মনে করেন যে এই যে আপনার মামলা নিয়ে গইমুশি কিন্তু এখন পর্যন্ত আসামি গ্রেফতার হচ্ছে না, এখানে উনি ক্ষমতার দাপট দেখে অবশ্যই নিয়ন্ত্রণ করছেন? অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা অবশ্যই সে প্রত্যেকটা থানাকে কিনে রাখে এবং সে বলছে তারেক রহমান তার পায়ের কাছে এসে বসে থাকে, বলছে হাসিনা চইলা গেছে, আমার বাল হইছে, সবাইরে ধরছে, আমারে ধরতে পারছে, তারেক রহমান আইসা আমার কাছে বসে থাকে। সামিয়াকে ওই কি শোভা বলতেছে ডিজিএফআই প্রত্যেকদিন আমাদের কাছ থেকে এসে বান্ডিল টাকা নিয়ে যায়। কোন ডিজিএফআই তারা? এটা আপনারা খুঁজে বের করেন। বাংলাদেশের আইন কোথায়? বাংলাদেশের আইন কোথায়? এক সরকারের পতন হইছে এইসবের কারণে, নতুন সরকার আসছে, অনেক আশা ভরসা নতুন সরকারের উপরে আমাদের। আমি তারেক রহমানকে মন থেকে পছন্দ করি, উনি ভালো কাজ করে, ওনার মেয়ে আমার বয়সের, ওনারা বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত থাকে, আমরা সবাই মন থেকে তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু আমি তাকে বলতে চাই, আপনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেন এটার কঠোর বিচার করতে। এটার কঠোর বিচার যদি না হয় আমি সুইসাইড করব এবং আমার সুইসাইডের জন্য কারা কারা দায়ী থাকবে আমি সেটা নোট করে রেখে যাব। আমার প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি পাঠিয়ে দিব। আপু একটা লাস্ট ভাইয়া এটা আপনি নিয়েছেন কেন? হসপিটাল নেওয়া যাবে নাকি? আচ্ছা, আপনাদের প্রশ্ন। আরেকটা জিনিস আমি মাত্র জানতে পারলাম যে আমার মেডিকেল যে রিপোর্টটা আমি মাত্র জানতে পারলাম, আমার সোর্স থেকে আমাকে জানাইলো আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে। আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? মানে আগাম বেল নিয়ে নিল? আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি, আমার অলরেডি আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিছে। আমি মাত্র আপনাদের সামনে জানতে পারলাম। বাংলাদেশের আইন কোথায় বলেন? আপনি কি আশঙ্কা করছেন যে অপরাধী দেশ থেকে পালিয়ে যেতে পারে কিংবা এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই আশঙ্কা করছি এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যেয়ে থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে, আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে মেরে ফেলার।
প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমার গাড়ি উড়াই দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে অ্যাসিড দিবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। আচ্ছা, আপনার সঙ্গে তো তার কোনো শত্রুতা ছিল না, কিচ্ছু না, সেখানে জেবা তাকিয়ার সঙ্গে আপনাকে আসলে মানে গুলায় ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। এটা কে করলো? মূল এটার নায়ক ইমন তাহলে ইমন কি দোষী না? অবশ্যই, তাহলে ইমনের কি শাস্তি দাবি করছেন? অবশ্যই। কিন্তু সে না করা হয়নি, সে তো নিজেই কোমাতে। ইমন যে আপনাকে এখানে নিয়ে গিয়েছিল, হ্যাঁ। তাকে তো পুরস্কৃত করে, তাকে মেরেছে কেন? পালিয়ে আসার কারণে? আমাকে পালাইতে হেল্প করছে যে। সে কি এই বিষয়ে কিছুই জানতো আপনারা না? কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন না? ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, প্রাইম মিনিস্টার আপনি কি এই অশিক্ষিত আসিয়ানের পায়ের কাছে বসে থাকেন? জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আসিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলছে শেখ হাসিনা চলে গেছে, আমার ভালো হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। অনারেবল প্রাইম মিনিস্টার, এখানে আই হ্যাভ এ কোয়েশ্চেন, ডু ইউ রিয়েলি ডু দ্যাট? তার রাস্তা নাকি মনে হয় যে এরকম আরো অনেকজনকে নির্যাতন করে। হ্যাঁ, হ্যাঁ, তার তো একটা টর্চার সেলই আছে, আমি তো বলে দিলাম, তার তো টর্চার সেলই আছে। এখানে ইমনের নামটা বারবার ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, এখানে ইমন এবং এই ঘটনার যে নেপথ্যে বলি, তাহলে ইমন এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ। আপনি এখানে দিয়ে গেছেন একটা কোশ্চেন হ্যাঁ। করি। তাহলে এইখানে এই মামলার অন্যতম আসামি হওয়া উচিত ইমন। আমি একটু কোশ্চেনটা শেষ করি। করেন। এটা একটা বিষয় যে এই মামলার যে বিষয়টি, যে ঘটনা ঘটছে, ইমন যদি আপনাকে না নিত তাহলে এই ঘটনাটা নাও ঘটতে পারত। ইমন সুস্থ হবে, তারপরে ইমন সুস্থ হবে, তারপরে ইমনের নামে মামলা হবে, সেটা নিয়েও আপনাদের সাথে আমার কথা হবে। বলেন। রবিউল কোথায়? রবিউল কোথায়? রবিউল কোথায়? আজকের মতো শেষ করে। আমি বলি, আপনারা কেউ যদি কথা বলেন আমি একটা কথাও বলবো না, আমি এখান থেকে চলে যাব। আপনারা সবাই কষ্ট করে আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার একটা কলে আপনারা সবাই আসছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আপনারা যদি কথা বলেন তাহলে আমি একটা কথাও বলবো না, আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারবেন না। আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। আমি একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা, সব কিছুর ঊর্ধ্বে আমি এই বাংলাদেশের একজন নাগরিক, একজন মেয়ে। আমি একজন মেয়ে এই বাংলাদেশের। আমি কি একজন মেয়ে নাকি মেয়ে না? আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দিই, ট্যাক্স পে করতে হয়। কিন্তু এক বোতল পানি কিনতে আমার ট্যাক্স পে করতে হয় সরকারের কাছে। তো আমি সরকারকে বলার আগে শুধু আপনাদেরকে ঘটনাটা বলতে চাই। গত শুক্রবার আমাকে ইমন নামে একজন ছেলে, যে মডেল কোঅর্ডিনেটর, সে আমাকে বলল যে আপু আসিয়ান গ্রুপের একটা, আসিয়ান গ্রুপ না, আশিয়ান সিটির একটা, মানে দেখেন আমি তাদের নামও জানি না, আশিয়ান সিটির একটা, তারা আপনার সাথে 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করতে চায়। আমার এরকম বিভিন্ন ব্র্যান্ডের সাথে এন্ডোর্সমেন্ট আছে। তো আমি বললাম ঠিক আছে ইমন, বলো 20 লাখ টাকা, কারণ আমি 20 লাখ টাকার নিচে কেন এন্ডোর্সমেন্ট করব? আমার সিনেমা গত ঈদে হিট গেছে, আমার পাইপলাইনে 5টা সিনেমা। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। তো অহংকার থেকে বলতেছি না, আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না, আমি কনফিডেন্ট অনেক, সেই জায়গা থেকে বলছি। তো আমি বললাম যে ইমন 20 লাখ টাকার কথা বলো। ইমন বললো আপু 20 লাখ টাকা না, হয়তো 15-16 লাখ টাকায় দিতে পারবো। আমি বললাম তাহলে 16 লাখ বলো, আমি 15 লাখ নিব, তুমি যেহেতু কাজটা নিয়ে আসছো তোমাকে আমি 1 লাখ টাকা একটা বকশিস দিয়ে দিব। বললো আচ্ছা ঠিক আছে। আমি বললাম ইমন তাহলে এক কাজ করো, আমার বাসার পাশে শেরাটন আছে, ওনাকে শেরাটনে আসতে বলো, আমরা মিটিং করবো শেরাটনে রুফটপে বসে। বলে না আপু, উনি ওনার অনেক ঝামেলা চলতেছে, আওয়ামী লীগ বিএনপি যাওয়ার পর থেকে অনেক ঝামেলা, ওনাকে ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, এই কারণে অনেক ঝামেলা চলতেছে, উনি বাসা থেকে বের হতে পারবে না, ওনার হসপিটালে যেতে হবে। আমি বললাম হসপিটাল কোথায়? বলে 300 ফিটের ভিতরে। আমি বলছি 300 ফিটের ভিতরে তো আমি যাব না, এত দূরে তো আমি যাব না।
পরে সে বলল, না আপু প্লিজ যেতে হবে, দরকার হয় তুমি আন্টিকে নিয়ে চলো। তো আমি বললাম তাহলে একটা শর্ত, আমি আমার আম্মুকে নিয়ে যাব। তখন আমি আমার গাড়ি নেইনি, আমি উবার দিয়ে গেলাম, উবার দিয়ে 300 ফিটে গেলাম। উবার দিয়ে 300 ফিটের ভিতরে একটা চিপার মধ্যে একটা পুরো আশিয়ান মেডিকেল করে রাখছে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, যেখানে কিচ্ছু নাই। এবং সে এমন একটা সুড়ঙ্গ করে রাখছে যেখানে মনে করেন যে ঢুকতে গেলে করিডরে ফিঙ্গারপ্রিন্ট, হসপিটালের করিডরে ফিঙ্গারপ্রিন্ট লাগে। কোন হসপিটাল আমাকে বলেন আপনারা, কোন হসপিটালে লাগে ফিঙ্গারপ্রিন্ট ঢাকা শহরে? সে কে? এরপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ইমনকে, আমার তখনই খটকা লাগছে। আমি বললাম, ইমন এটা কি ফিঙ্গারপ্রিন্ট কেন? ইমন বলল যে আপু ওনাদের প্রাইভেসি আছে, ওনাকে যেহেতু ডিজিএফআই খুঁজতেছে, আর্মি খুঁজতেছে, তাই। আমি বললাম, ইমন তুই আমাকে এরকম মানুষের কাছে কেন আনলি ভাই? পরে বলে আপু কথা বলে চলে যাব, ভদ্র মানুষ উনি নামাজ কালাম পড়ছে, উনি ভদ্র মানুষ, ওনাকে সমস্যা নাই। তো আমি গেলাম, যাওয়ার পরে উনি আমাকে, আমার মাকে এবং ইমনকে পাশের রুমে বসতে দিলেন। আমার যেখানে আমি প্রাইভেসি ফিল করি না, আমি মানুষ সাথে নিয়ে যাই। এখানে 1-2 জন আমার ভাই ব্রাদার আছে, তারা জানে, আমি তাদেরকেও অনেক সময় ইনফর্ম করি যে আমি এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি। আমার ভাই আমার সাথে থাকে, আমার ফ্রেন্ড আমার সাথে থাকে, আমি কখনো বাইরে মুভ করি না। আমার কোনো রিউমার নাই, আপনারা কেউ বলতে পারবেন না আমার একটা রিউমার আছে। আপনারা এতগুলো মানুষ আছেন, আপনারা প্রত্যেকে মুসলমান, আমি শিওর, মুসলমান হন যেই ধর্মের হন, আমার কোনো রিউমার আপনারা কেউ বলতে পারবেন? আপনাদের হাতে আছে? এরপরে আমাকে বসতে দিল পাশের রুমে বসতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে চা কফি অফার করলো, খেলাম। খাওয়ার পরে সে তার রুমে ডেকে নিল। তার রুমে ডেকে নেওয়ার পরে ততক্ষণে আমার আম্মুর হঠাৎ করে আমাদের বাসায় মেহমান চলে আসছে। এখন আম্মু চলে যাবে, আমি আমার ড্রাইভারকে কল করলাম যে এসে আম্মুকে নিয়ে যাও। ড্রাইভার এসে আম্মুকে নিয়ে গেল। আম্মুকে নিয়ে যাওয়ার পরে আমি আর ইমন ওখানে, আমি ওনাকে বললাম যে জি ভাইয়া সালাম দিয়ে, যেহেতু উনি এত লম্বা দাড়ি ওনার, যেই লোক বাংলায় কথা বলতে পারে না। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না।